নমস্কার। গল্পের ভাঁড় ইউটিউব চ্যানেল থেকে আমি কথাকলি। আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিশীথে। তারপর আরম্ভ করছি। ডাক্তার, ও ডাক্তার, জ্বালাতন করিল এই অর্ধেক রাত্রে। চোখ মুছিয়া দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণবাবু। ফড়ফড় করিয়া উঠিয়া পিঠ ভাজা চৌকিটা টানিয়া আনিয়া তাহাকে বসিতে দিলাম, আর উদ্বিগ্নভাবে তাহার মুখের দিকে চাহিলাম। ঘড়িতে দেখি তখন রাত্রি 2:30। দক্ষিণাচরণবাবু বিবর্ণ মুখে বিস্ফারিত নেত্রে কহিলেন, আজ রাত্রে আবার সেইরূপ উপদ্রব আরম্ভ হইয়াছে। তোমার ওষুধ কোনো কাজে লাগিল না। আমি কিঞ্চিৎ সংকোচে বলিলাম, আপনি বোধ করি মদের মাত্রা আবার বাড়াইয়াছেন। দক্ষিণাচরণবাবু অত্যন্ত বিরক্ত হইয়া কহিলেন, ওটা তোমার ভারী ভ্রম, মদ নহে। আদ্যপাদ্য বিবরণ না শুনিলে তুমি আসল কথাটা অনুমান করিতে পারিবে না। কলঙ্গির মধ্যে ক্ষুদ্র টিনের ডিবায় ম্লানভাবে কেরোসিন জ্বলিতেছিল। আমি তাহা উস্কাইয়া দিলাম। একটুখানি আলো জ্বালিয়া উঠিল, আর অনেকখানি ধোঁয়া বাহির হইতে লাগিল। কোচাখানা গায়ের ওপর টানিয়া একখানা খবরের কাগজ পাতা প্যাকবাক্সের ওপর বসিলাম। দক্ষিণাচরণবাবু বলিতে লাগিলেন, আমার প্রথম পক্ষের স্ত্রীর মতো এমন গৃহিণী অতি দুর্লভ ছিল, কিন্তু আমার তখন বয়স বেশি ছিল না, সহজেই রসাধিক্যও ছিল। তাহার উপর আবার কাব্যশাস্ত্রটা ভালো করিয়া অধ্যয়ন করিয়াছিলাম, তাই অবিশ্রান্ত গৃহিণীপনার মন উঠিত না। কালিদাসের সেই শ্লোকটা প্রায় মনে উদয় হইত, গৃহিণী সচিব সখী মিথো, প্রিয় শিষ্য ললিতে কলা বিদ্ধ। কিন্তু আমার গৃহিণীর কাছে ললিত কলাবিধির কোনো উপদেশ খাটিত না। সখীভাবে প্রণয় সম্ভাবনায় করিতে গেলে তিনি হাসিয়া উড়াইয়া দিতেন। গঙ্গা স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হইয়াছিল, তেমনি তাহার হাসির মুখে বড় বড় কাব্যের টুকরোটা ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপধ্যস্ত হইয়া ভাসিয়া যাইত। তাহার হাসিবার আশ্চর্য ক্ষমতা ছিল। তাহার পর আজ বছর 4 হল আমাকে সাংঘাতিক রোগে ধরিল। ওষ্ঠ ব্রণ হইয়া জ্বর বিকার হইয়া মরিবার দাখিল হইলাম। বাঁচিবার আশা ছিল না। একদিন এমন হইল যে ডাক্তার জবাব দিয়া গেল। এমন সময় আমার এক আত্মীয় কোথা হইতে এক ব্রহ্মচারী আনিয়া উপস্থিত হইল। সে গব্য ঘিয়ের সহিত একটা শিকড় বাটিয়া আমাকে খাওয়াইয়া দিল। ঔষধের গুণেই হোক বা অদৃশ্যক্রমেই হোক, সে যাত্রায় বাঁচিয়া গেলাম। রোগের সময় আমার স্ত্রী অহর্নিশি এক মুহূর্তের জন্য বিছানা বিশ্রাম করে নাই। সেই কটা দিন একটা অবলা স্ত্রীলোক মানুষের সামান্য শক্তি লইয়া প্রাণপণ ব্যাকুলতার সহিত দ্বারে সমাগম যমদূত গোলার সঙ্গে অনবরত যুদ্ধ করিয়াছিলেন। তাহার সমস্ত প্রেম, সমস্ত হৃদয়, সমস্ত যন্ত্র দিয়া আমার এই যোগ্য
প্রাণটাকে যেন বক্ষের শিশুর মতো দুই হস্তে ঝাঁপিয়া ঢাকিয়া রাখিয়াছিলেন। তাহার আহার ছিল না, নিদ্রা ছিল না, জগতে আর কোনো কিছুর প্রতি দৃষ্টি ছিল না। যম তখন পরাস্ত ব্যাঘ্রের ন্যায় আমাকে তাহার কবল হইতে ফেলিয়া দিয়া চলিয়া গেলেন। কিন্তু যাইবার সময় আমার স্ত্রীকে একটা প্রবল থাবা মারিয়া গেলেন। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন। অনতিকাল পরে এক মৃত সন্তান প্রসব করিলেন। তাহার পর হইতেই তাহার নানা প্রকার জটিল ব্যামোর সূত্রপাত হইল। তখন আমি তাহার সেবা আরম্ভ করিয়া দিলাম। তাহাকে তিনি বিরক্ত হইয়া উঠিলেন, বলিতে লাগিলেন, আহ, করো কি, লোকে বলিবে কি? অমন করিয়া দিনরাত তুমি আমার ঘরে যাতায়াত করিও না। যেন নিজে পাখা খাইতেছিল। এইরূপ ভাব করিয়া রাত্রে যদি তাহাকে তাহার জ্বরের সময় তাহার শুশ্রূষা উপলক্ষে আমার আহারের নিয়মিত সময় 10 মিনিট উত্তীর্ণ হইয়া যাইত, তবে সেও নানা প্রকার অনুনয়, অনুরোধ, অনুযোগের কারণ হইয়া দাঁড়াইত। স্বল্পমাত্রার সেবা করিতে গেলে হিতে বিপরীত হইয়া উঠিত। তিনি বলিতেন, পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো নয়। আমাদের সেই বরানগরের বাড়িটি বোধ করি তুমি দেখিয়াছ। বাড়ির সামনেই বাগান, আর বাগানের সম্মুখেই গঙ্গা বহিতেছে। আমাদের শোবার ঘরের নিচেই দক্ষিণের দিকে খানিকটা জমি মেহেন্দির বেড়া দিয়া ঘিরিয়া আমার স্ত্রী নিজের মনের মতো এক টুকরা বাগান বানাইয়াছিলেন। সমস্ত বাগানটির মধ্যে সেই খণ্ডটি অত্যন্ত সাদাসিধা আর নিতান্ত দিশি, অর্থাৎ তাহার মধ্যে গন্ধের অপেক্ষা বর্ণের বাহার, ফুলের অপেক্ষায় পাতার বৈচিত্র্য ছিল না। টবের মধ্যে অকিঞ্চিৎকর উদ্ভিদ উঠলে পাশের কাঠি অবলম্বন করিয়া কাগজে নিমিত লাঠির নামে জয়ধ্বজা উঠিত না। বেল, জই, গোলাপ, গন্ধরাজ, করবী আর রজনীগন্ধায় প্রাদুর্ভাব বেশি ছিল। প্রকাণ্ড একটা বকুলতলার সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো ছিল। সুস্থ অবস্থায় তিনি নিজে দাঁড়াইয়া দুবেলা তাহা ধুইয়া সাফ করিয়া রাখিতেন। গ্রীষ্মকালে কাজের অবকাশে সন্ধ্যার সময় সেই তাহার বিশ্রামের স্থান ছিল। সেখান হইতে গঙ্গা দেখা যাইত, কিন্তু গঙ্গা হইতে কুটির পার্সির বাবুরা তাহাকে দেখিতে পাইত না। অনেক দিন শয্যাগত থাকিয়া একদিন চৈত্রের শুক্লাপক্ষ সন্ধ্যায় তিনি কহিলেন, ঘরে বদ্ধ থাকিয়া আমার প্রাণ কেমন করিতেছে, আজ একবার আমার সেই বাগানে গিয়া বসিব। আমি তাহাকে বহু যত্নে ধরিয়া ধীরে ধীরে সেই বকুলতলের প্রশস্ত বেদিকায় লইয়া গিয়া শয়ন করাইয়া দিলাম। আমারই জানুর উপর তাহার মাথাটি তুলিয়া রাখিতে পারিতাম, কিন্তু জানি সেটাকে তিনি অত্যন্ত অদ্ভুত আচরণ বলিয়া গণ্য করিবেন। তাই অতি কারণেই একটি বালিশ আনিয়া তাহার মাথার তলায় রাখিলাম। দুটি একটি করিয়া ফুল, বকুল ফুল ঝরিতে লাগিল। শাখান্তরে হইতে ছায়া অঙ্কিত জ্যোৎস্না তাহার শীর্ণ মুখের উপর আসিয়া পড়িল। চারিদিক শান্ত নিস্তব্ধ সেই ঘন গন্ধপূর্ণ ছায়া অন্ধকারে। এক পাশে
নীরবে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া আমার চোখে জল আসিল। আমি ধীরে ধীরে কাছে আসিয়া দুই হস্তে তাহার একটা উত্তপ্ত শীর্ণ হাত তুলিয়া লইলাম। তিনি তাহাতে কোনো আপত্তি করিলেন না। কিছুক্ষণ এইরূপ চুপ করিয়া বসিয়া থাকিয়া আমার হৃদয় কেমন উদ্বেলিত হইয়া উঠিল। আমি বলিয়া উঠিলাম, তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলিব না। তক্ষণি বুঝিলাম কথাটা বলিবার কোনো আবশ্যক ছিল না। আমার স্ত্রী হাসিয়া উঠিল। সে হাসিতে লজ্জা ছিল, সুখ ছিল, কিঞ্চিৎ অবিশ্বাস ছিল। উহার মধ্যে অনেকটা পরিমাণে পরিহাসের তীব্রতাও ছিল। প্রতিবাদস্বরূপ একটি কথা মাত্র না বলিয়া কেবল তাহার সেই হাসির দ্বারা জানাইলেন, কোনো কালে ভুলিবে না, ইহা কখনো সম্ভব নহে। আমি তাহা প্রত্যাশাও করি না। ওই সুমিষ্ট সুতীক্ষ্ণ হাসির ভয়ে আমি কখনো আমার স্ত্রীর সঙ্গে রীতিমতো প্রেমালাপ করিতে সাহস করি নাই। অসাক্ষাতে যে সকল কথা মনে উদয় হইত, তাহার সম্মুখে গেলেই সেগুলোকে নিতান্ত বাজে কথা বলিয়া বোধ হইত। ছাপার অক্ষরে যেসব কথা পড়িলে দুই চক্ষু বাহিয়া দরদর ধারায় জল পড়িতে থাকে, সেইগুলা মুখে বলিতে গেলে কেন যেন হাস্যের উদ্বেগ করে এই পর্যন্ত বুঝিতে পারিলাম না। বাদ প্রতিবাদ কথায় চলে, কিন্তু হাসির ওপরে তর্ক চলে না। কাজেই চুপ করিয়া যাইতে হইল। জ্যোৎস্নার উজ্জ্বলতর হইয়া উঠিল। একটা কোকিল ক্রমাগত কুহু কুহু ডাকিয়া অস্থির হইয়া গেল। আমি বসিয়া বসিয়া ভাবিতে লাগিলাম, এমন জ্যোৎস্না রাত্রেও কি পিঠ বধির হইয়া গেল? বহু চিকিৎসায় আমার স্ত্রীর রোগ উপশমের কোনো লক্ষণ দেখা গেল না। ডাক্তার বলিল, একবার হাওয়া পরিবর্তন করিয়া দেখলে ভালো হয় না? আমি স্ত্রীকে লইয়া এলাহাবাদে গেলাম। এইখানে দক্ষিণাচরণবাবু হঠাৎ থমকিয়া চুপ করিলেন। সন্নিগ্ধভাবে আমার মুখের দিকে চাহিলেন। তাহার পর দুই হাতের মধ্যে মাথা রাখিয়া ভাবিতে লাগিলেন। আমিও চুপ করিয়া রহিলাম। কুলুঙ্গিতে কেরোসিন মিটমিট করে জ্বলিতে লাগিল। নিস্তব্ধ ঘরে মশার ভন ভন শব্দ সুস্পষ্ট হইয়া উঠিল। হঠাৎ মৌন ভঙ্গ করিয়া দক্ষিণাচরণবাবু বলিতে আরম্ভ করিলেন। সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীকে চিকিৎসা করিতে লাগিলেন। অবশেষে অনেক কাল একভাবে কাটাইয়া ডাক্তারও বলিলেন, আমিও বুঝিলাম কি, আমার স্ত্রীও বুঝিলেন যে তাহার ব্যামো সারিবার নহে, তাহাকে চিররুগ্ন হইয়া কাটাইতে হইবে। তখন একদিন আমার স্ত্রী আমাকে বলিলেন, যখন ব্যামো সারিবে না, আর শীঘ্রই আমার মরিবারও আশা নাই, তখন আর কদিন এই জীর্ণ লইয়া কাটাইবে, তুমি আর একটা বিবাহ করো। এটা যেন কেবল একটা সুযুক্তি আর সদ বিবেচনা কথা, ইহার মধ্যে যে ভারী একটা মহত্ব বীরত্ব বা অসামান্য কিছু আছে, এমন ভাব তাহার লেশমাত্র ছিল না। এইবার আমার হাসিবার পালা ছিল, কিন্তু আমার কি তেমন করিয়া হাসিবার ক্ষমতা আছে?
আমি উপন্যাসের প্রধান নায়কের ন্যায় গম্ভীর ভাবে বলিতে লাগিলাম, যতদিন এই দেহে জীবন আছে। তিনি বাধা দিয়ে কহিলেন, নাও নাও, আর বলিতে হবে না। তোমার কথা শুনিয়া আমি আর বাঁচিব না। আমি পরাজয় স্বীকার না করিয়া বলিলাম, এ জীবনে আর কাহাকেও ভালোবাসিতে পারিব না। শুনিয়া আমার স্ত্রী ভারী হাসিয়া উঠিলেন। তখন আমাকে শান্ত হইতে হলো। জানি না তখন নিজের কাছেও কখনো স্পষ্ট স্বীকার করেছি কি না, কিন্তু এখন বুঝিতে পারিতেছি এই আরোগ্য আশাহীন সেবা কার্যে আমি মনে মনে পরিশ্রান্ত হইয়া গিয়াছিলাম। এ কার্যে যে ভগ্ন দিন এমন কল্পনাও আমার মনে ছিল না। অথচ চিরজীবন এই চিররুগ্নকে লইয়া যাপন করিতে হইবে এ কল্পনা আমার নিকট পীড়াজনক হইয়াছিল। হায়, প্রথম যৌবনকালে যখন সম্মুখে তাকাইয়াছিলাম, তখন প্রেমের কুহুকে সুরের আশ্বাসে সৌন্দর্যের মরীচিকায় সমস্ত ভবিষ্যৎ জীবন প্রফুল্ল দেখাইতেছিল। আজ হইতে শেষ পর্যন্ত কেবলই আশাহীন সুদীর্ঘ সুতপ্ত মরুভূমি। আমার সেবার মধ্যে সেই আন্তরিক শান্তি নিশ্চয় তিনি দেখিতে পাইয়াছিলেন। তখন জানিতাম না কি এখন সন্দেহমাত্র নাই যে তিনি আমাকে যুক্ত অক্ষরহীন প্রথম ভাগ শিশু শিক্ষার মতো অতি সহজে বুঝিতেন। সেই জন্য যখন উপন্যাসের নায়ক সাজিয়া গম্ভীরভাবে তাহার নিকট কবিত্ব ফলাইতে যাইতাম, তিনি এমন সুগভীর স্নেহ অথচ অনিবার্য কৌতুকের সহিত হাসিয়া উঠিতেন। আমার নিজের অগোচরে অন্তরের কথাও অন্তর্যামিনীর ন্যায় তিনি সমস্তই জানিতেন। এ কথা মনে করিলে আজও লজ্জায় মরিয়া যাইতে ইচ্ছা করে। হারান ডাক্তার আমাদের স্বজাতীয়। তাহার বাড়িতে আমার প্রায়ই নিমন্ত্রণ থাকিত। কিছুদিন যাতায়াতের পর ডাক্তার তাহার মেয়েটির সঙ্গে আমার পরিচয় করাইয়া দিলেন। মেয়েটি অবিবাহিত, তাহার বয়স 15 বৎসর। ডাক্তার বলেন, তিনি মনের মতো পাত্র পায় নাই বলিয়া বিবাহ দেয় নাই। কিন্তু বাহিরের লোকের কাছে গুজব শুনিতাম মেয়েটি কুলের দোষ ছিল, কিন্তু আর কোনো দোষ ছিল না। কেবল সুরূপ তেমনি সুশিক্ষিতা। সেই জন্য মাঝে মাঝে একদিন তাহার সহিত নানা কথা আলোচনা করিতে করিতে আমার বাড়ি ফিরিতে রাত হইত। আমার স্ত্রীকে ওষুধ খাওয়াইবার সময় উত্তীর্ণ হইয়া যাইত। তিনি জানিতেন আমি হারান ডাক্তারের বাড়ি গিয়াছি, কিন্তু বিলম্বের কারণ একদিনও আমাকে জিজ্ঞাসা করে নাই। মরুভূমির মধ্যে আর একবার মরীচিকা দেখিতে লাগিলাম। তৃষ্ণা যখন বুক পর্যন্ত, তখন চোখের সামনে কুল পরিপূর্ণ স্বচ্ছ জল ছলছল ঢলঢল করিতে লাগিল। তখন মনকে প্রাণপণে টানিয়া আর ফিরাইতে পারিলাম না। রোগীর ঘর আমার কাছে দ্বিগুণ নিন্দা হইয়া উঠিল। তখন প্রায়ই শুশ্রূষা করিবার আর ওষুধ খাওয়াইবার নিয়ম ভঙ্গ হইতে লাগিল। হারান ডাক্তার আমাকে প্রায় মাঝে মাঝে বলিতেন, যাহাদের রোগ আরোগ্য হইবার কোনো সম্ভাবনা নাই, তাহাদের পক্ষে মৃত্যুই ভালো। কারণ কি এই
বাঁচিয়া তাহাদের নিজেরও সুখ নাই, অন্যেরও অসুখ। কথাটা সাধারণভাবে বলিতে দোষ নাই, তথাপি আমার স্ত্রীকে লক্ষ্য করিয়া এমন প্রসঙ্গ উত্থাপন করা তাহার উচিত হয় নাই। কিন্তু মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে ডাক্তারদের মন এমন অসাড় যে তাহা ঠিক আমাদের মনের অবস্থা বুঝিতে পারে না। হঠাৎ একদিন পাশের ঘর হইতে শুনিতে পাইলাম আমার স্ত্রী হারানবাবুকে বলিতেছেন, ডাক্তার, কতগুলো মিথ্যে ওষুধ গিলাইয়া ডাক্তারখানার দেনা বাড়াইতেছেন কেন? আমার প্রাণটাই যখন একটা ব্যামো, তখন এমন ওষুধ দাও যাহাতে শীঘ্রই এই প্রাণটা যায়। ডাক্তার বলিলেন, ছি, এমন কথা বলিবেন না। কথাটা শুনিয়া হঠাৎ আমার বুকে বড় আঘাত লাগিল। ডাক্তার চলিয়া গেল। আমার স্ত্রীর ঘরে গিয়া তাহার শয্যা পাশে বসিলাম, তাহার কপালে ধীরে ধীরে হাত বোলাইয়া দিতে লাগিলাম। তিনি কহিলেন, এ ঘর বড় গরম, তুমি বাহিরে যাও, তোমার বেড়াইতে যাইবার সময় হইয়াছে। খানিকটা না বেড়াইয়া আসিলে আবার রাতে তোমার ক্ষুধা হইবে না। বেড়াইতে যাও, অর্থাৎ ডাক্তারের বাড়ি যাও। আমি তাহাকে বোঝাইয়াছিলাম, ক্ষুধা সঞ্চারের পক্ষে খানিকটা বেড়াইয়া আসা বিশেষ আবশ্যক। তখন নিশ্চয় বলিতে পারি কি তিনি প্রতিদিনই আমার এই ছলনাটুকু বুঝিতেন। আমি নির্বোধ, মনে করিতাম তিনি নির্বোধ। এই বলিয়া দক্ষিণাচরণবাবু অনেকক্ষণ করতলে মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন। অবশেষে কহিলেন, আমাকে এক গ্লাস জল আনিয়া দাও। জল খাইয়া বলিতে লাগিলেন, একদিন ডাক্তারবাবুর কন্যা মনোরমা আমার স্ত্রীকে দেখিতে আসিবার ইচ্ছা প্রকাশ করিলেন। জানি না কি কারণে তাহার সে প্রস্তাব আমার ভালো লাগিল না, কিন্তু প্রতিবাদ করিবার কোনো হেতু ছিল না। তিনি একদিন সন্ধ্যাবেলায় আমাদের বাসায় আসিয়া উপস্থিত হইলেন। সেদিন আমার স্ত্রীর বেদনা অন্য দিনের অপেক্ষায় কিছু বাড়িয়া উঠিয়াছিল। যেদিন তাহার ব্যথা বাড়ে সেদিন তিনি অত্যন্ত স্থির নিস্তব্ধ হইয়া থাকেন। কেবল মাঝে মাঝে মুষ্টিবন্ধ হইতেছে আর মুখ নীল হইয়া আসে, তাহাই তাহার যন্ত্রণা বোঝা যায়। ঘরে কোনো সাড়া ছিল না। আমি শয্যার প্রান্তরে চুপ করিয়া বসিয়াছিলাম। সেদিন আমাকে বেড়াইতে যাইতে অনুরোধ করেন এমন সামর্থ্য তাহার ছিল না, কিংবা হয়তো বড় কষ্টের সময় আমি কাছে থাকি এমন ইচ্ছা তাহার মনে মনে ছিল। চোখে লাগিবে বলিয়া কেরোসিনের আলোটা দ্বারের পাশে ছিল। ঘর অন্ধকার আর নিস্তব্ধ। কেবল একবার যন্ত্রণায় কিঞ্চিত উপশমের আমার স্ত্রীর গভীর দীর্ঘ নিঃশ্বাস শোনা যাইতেছিল। এমন সময় মনোরমা ঘরের প্রবেশদ্বারে দাঁড়াইলেন। বিপরীত দিক হইতে কেরোসিনের আলো আসিয়া তাহার মুখের উপর পড়িল। আলো আঁধারে লাগিয়া তিনি কিছুক্ষণ ঘরের বাহিরেই দ্বারে দাঁড়াইয়া তত করিতে লাগিলেন। আমার স্ত্রী চমকিয়া আমার হাত ধরিয়া জিজ্ঞাসা করিলেন, ও কে? তাহার সেই দুর্লভ অবস্থায় হঠাৎ অচেনা লোক দেখিয়া ভয় পাইয়া আমাকে 2-3 বার অস্পষ্ট ভাবে প্রশ্ন করিলেন, ও কে? ও কে গো, ও কে? আমার কেবল
দুর্বুদ্ধি হইল। আমি প্রথমেই বলিয়া ফেলিলাম, আমি চিনি না। বলিবা মাত্রই কে যেন আমাকে কষাঘাত করিল। পরের মুহূর্তেই বলিলাম, ও ও আমাদের ডাক্তারবাবুর কন্যা। স্ত্রী একবার আমার মুখের দিকে চাহিলেন। আমি তাহার মুখের দিকে চাহিতে পারিলাম না। পরক্ষণেই তিনি ক্ষীণ স্বরে তাহাকে অভ্যর্থনা করে বলিলেন, আপনি আসুন। আমাকে বলিলেন, আলোটা ধরো। মনোরমা ঘরে আসিয়া বসিলেন। তাহার সহিত গিনির অল্প স্বল্প আলাপ চলিতে লাগিল। এমন সময় ডাক্তারবাবু আসিয়া উপস্থিত হইলেন। তিনি তাহার ডাক্তারখানা হইতে 2 শিশি ওষুধ সঙ্গে আনিয়াছিলেন। সেই 2 শিশি বাহির করিয়া আমার স্ত্রীকে বলিলেন, এই নীল শিশিটা মালিশ করিবার, আর এইটি খাইবার। দেখিবেন দুইটাতে মিলাইবেন না, এ ওষুধটা ভারী বিষ। আমাকেও একবার সতর্ক করিয়া দিয়া ওষুধ দুটি পার্শ্ববর্তী টেবিল এর ওপরে রাখিয়া দিলেন। বিদায় লইবার সময় ডাক্তার তাহার কন্যাকে ডাকিলেন। মনোরমা কহিলেন, বাবা, আমি থাকি না কেন? সঙ্গে স্ত্রীলোক কেউ নাই, ইহাদের সেবা করিব কেমন? আমার স্ত্রী ব্যস্ত হইয়া উঠিলেন, বলিলেন, না না, আপনি কষ্ট করিবেন কেন? পুরনো ঝি আছে, সে আমাকে মায়ের মতন যত্ন করে। ডাক্তার হাসিয়া বলিলেন, উনি মা লক্ষ্মী, চিরকাল পরের সেবা করিয়া আসিয়াছেন, অন্যের সেবা সহিতে পারেন না। কন্যাকে লইয়া ডাক্তার গমনের উদ্যোগ করিলেন। এমন সময় আমার স্ত্রী বলিলেন, ডাক্তারবাবু, উনি এই বদ্ধ ঘরে অনেকক্ষণ বসিয়া আছেন, ইহাকে একবার বাহিরে লইয়া বেড়াইয়া আনতে পারেন? ডাক্তারবাবু আমাকে কহিলেন, আসুন না, আপনাকে নদীর ধার হইয়া একবার বেড়াইয়া আনি। আমি ঈষৎ আপত্তি দেখাইয়া অনতিবিলম্বে সম্মতি হইলাম। ডাক্তারবাবু যাইবার সময় 2 শিশি ওষুধ সম্বন্ধে আবার আমার স্ত্রীকে সতর্ক করিয়া দিলেন। সেদিন ডাক্তারের বাড়িতে আহার করিয়া ফিরিয়া আসিতে রাত হইল। আসিয়া দেখি আমার স্ত্রী ছটফট করিতেছে। অনুতাপে বিদ্ধ হইয়া জিজ্ঞাসা করিলাম, তোমার কি ব্যথা বাড়িয়াছে? তিনি উত্তর করিতে পারিলেন না। নীরবে আমার মুখের দিকে চাহিলেন। তখন তাহার কণ্ঠরোধ হইয়াছে। আমি তৎক্ষণাৎ সেই রাত্রেই ডাক্তারকে ডাকাইয়া আনিলাম। ডাক্তার প্রথমটা আসিয়া অনেকক্ষণ কিছুই বুঝিতে পারিলেন না। অবশেষে জিজ্ঞাসা করিলেন, সেই ব্যথাটা কি বাড়িয়া উঠিয়াছে? ওষুধটা একবার মালিশ করিতে হয়। বলিয়া শিশিটা টেবিল হইতে লইয়া দেখিলেন সেটা খালি। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি ভুল করিয়া এই ওষুধটা খাইয়াছেন? আমার স্ত্রী ঘাড় নাড়িয়া নীরবে জানাইলেন, হ্যাঁ। ডাক্তার তৎক্ষণাৎ গাড়ি করিয়া তাহার বাড়ি হইতে আনিতে ছুটিলেন। আমি অর্ধ মূর্ছিতের ন্যায় আমার স্ত্রীর বিছানার উপর গিয়া বসিলাম। তখন মাতা তাহার পীড়িত শিশুকে যেমন করিয়া সান্ত্বনা করে, তেমনি করিয়া তিনি আমার মাথা তাহার বক্ষের কাছে টানিয়া লইয়া 2 হস্তে স্পর্শে আমাকে তাহার মনের কথা বোঝাইতে চেষ্টা করিলেন। কেবল তাহার সেই করুণ স্পর্শের দ্বারাই আমাকে বারংবার করিয়া বলিতে লাগিলেন, শোক করিও না, ভালোই হইয়াছে, তুমি সুখী হবে। সেই মনে করিয়া আমি সুখে মরিলাম।
ডাক্তার যখন ফিরিলেন তখন জীবনের সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর সকল যন্ত্রণার অবসান হইয়াছে। দক্ষিণাচরণ আর একবার জল খাইয়া বলিলেন, উফ, বড় গরম, বলিয়া দ্রুত বাহির হইয়া বার কয়েক বারান্দায় পায়চারি করিয়া আসিয়া বসিলেন। বেশ বোঝা গেল তিনি বলিতে চাহেন না, কিন্তু আমি যেন জাদু করিয়া তাহার নিকট হইতে কথা কাড়িয়া লইতেছি। আবার আরম্ভ করিলেন, মনোরমাকে বিবাহ করিয়া দেশে ফিরিলাম। মনোরমা তাহার পিতার সম্মতিক্রমে আমাকে বিবাহ করিল। কিন্তু আমি যখন তাহাকে আদরে এর কথা বলিতাম, প্রেমালাপ করিয়া তাহার হৃদয় অধিকার করিবার চেষ্টা করিতাম, সে হাসিত না, গম্ভীর হইয়া থাকিত। তাহার মনের কোথাও কোনোখানে কি খটকা লাগিয়া গিয়াছিল। আমি কেবল করিয়া বুঝিব তা ভাবিয়া কুল পাইতে লাগিলাম না। এই সময় আমার মদ খাইবার নেশা অত্যন্ত বাড়িয়া উঠিল। একদিন প্রথম শরতের সন্ধ্যায় মনোরমাকে লইয়া আমাদের বরাননগরের বাগানের বেড়াইতেছি। ছমছমে অন্ধকার হইয়া আসিয়াছে, পাখিদের বাসায় ডাঙা ঝাপটাবারও শব্দটুকু নাই। কেবল বেড়াইবার পথের দুই ধারে ঘন ছায়াবৃত ঝাউগাছ বাতাসে সশব্দে কাঁপিতেছিল। শান্তি বোধ করিতেই মনোরমা সেই বকুলতলায় শুভ্র পাথরের বেদির ওপর আসিয়া নিজের দুই বাহুর ওপর মাথা রাখিয়া শয়ন করিল। আমিও কাছে আসিয়া বসিলাম। সেখানে অন্ধকার আরও ঘনীভূত। যতটুকু আকাশ দেখা যাইতেছে এক্কেবারে তাই আচ্ছন্ন। তরুতলের ঝিল্লির ধ্বনি যেন অনন্ত গগনচ্যুত নিঃশব্দতার নিম্ন প্রান্তরে একটি শব্দের সুর পাড় বুনিয়া দিতেছে। সেদিনও বৈকালে আমি কিছু মদ খাইয়াছিলাম। মদটা বেশ একটু তরলাবস্থায় ছিল। অন্ধকার যখন চোখে আসিয়া পড়িল তখন বনচ্ছায়ার তলে পাণ্ডুবর্ণে অঙ্কিত সেই শিথিল অঞ্চলে শান্তকায় রমণীর আবচ্ছায়া মূর্তিটি আমার মনে এক অনিবার্য আবেগের সঞ্চার করিল। মনে হইল ও যেন একটি ছায়া, ওকে যেন কিছুতেই দুই বাহু দিয়া ধরিতে পারিব না। এমন সময় অন্ধকার ঝাউগাছের শিকড় দেশে যেন আগুন জ্বলিয়া উঠিল। তাহার পরে কৃষ্ণপক্ষের জীর্ণ প্রান্তরে হলুদ বর্ণ চাঁদ ধীরে ধীরে গাছের মাথার ওপর আকাশে আরোহণ করিল। সাদা পাথরের ওপর সাদা শাড়ি পরা সেই শান্ত শ্মশান রমণীর মুখের ওপর জ্যোৎস্না আসিয়া পড়িল। আমি আর থাকিতে পারিলাম না। কাছে আসিয়া দুই হাতে তাহার দুইটি হাতটি তুলিয়া ধরিয়া কহিলাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আমি কোনো কালে ভুলিতে পারিব না। কথাটা বলিবা মাত্রই চমকিয়া উঠিলাম। মনে পড়িল ঠিক এই কথাটা আর একদিন আর কাহাকেও বলিয়াছি। সেই মুহূর্তেই বকুল গাছের শাখার উপর দিয়া, ঝাউ গাছের মাথার উপর দিয়া, কৃষ্ণপক্ষের পীতবর্ণ ভাঙা চাঁদের নিচ দিয়া, গঙ্গার পূর্ব পার হইতে গঙ্গার পশ্চিম পার পর্যন্ত হাহা হাহা করিয়া অতি দ্রুতবেগে একটা হাসি বহিয়া গেল।
সেটা মর্মভেদী হাসি কি অভ্রভেদী হাহাকার বলিতে পারি না। আমি তখনই পাথরের বেদির উপর হইতে মূর্ছিত হইয়া নিচে পড়িয়া গেলাম। মূর্ছাভঙ্গই দেখিলাম আমার ঘরের বিছানায় শুইয়া আছি। স্ত্রী জিজ্ঞাসা করিলেন, তোমার হঠাৎ এমন হইল কেন? আমি কাঁপিয়া উঠিয়া বলিলাম, শুনিতে পাও নাই? সমস্ত আকাশ ভরিয়া হা হা করিয়া একটা হাসি বহিয়া গেল। স্ত্রী হাসিয়া কহিলেন, সে বুঝি হাসি? সার বাঁধিয়া দীর্ঘ এক ঝাঁক পাখি উড়িয়া গেল, তাহাদেরই পাখা শব্দ শুনিয়াছিলাম। তুমি এত অল্পতেই ভয় পাও? দিনের বেলায় স্পষ্ট বুঝিতে পারিলাম পাখির ঝাঁক উড়িবার শব্দই বটে। এই সময় উত্তর দেশ হইতে হংসশ্রেণী নদীর তরে চরিবার জন্য আসিতেছে, কিন্তু সন্ধ্যা হইলেই সে বিশ্বাস রাখিতে পারিতাম না। তখন মনে হইত চারিদিকে সমস্ত অন্ধকার ভরিয়া ঘন হাসি জমা হইয়া রহিয়াছে। সামান্য একটা উপলক্ষ হঠাৎ আকাশ ভরিয়া অন্ধকার বিদীর্ণ করিয়া ধ্বনিত হইয়া উঠিবে। অবশেষে এমন হইল, সন্ধ্যার পর মনোরমার সহিত একটা কথা বলিতে আমার সাহস হইত না। তখন আমাদের বরানগরের বাড়ি ছাড়িয়া মনোরমাকে লইয়া বোটে করিয়া বাহির হইলাম। অগ্রহায়ণ মাসের নদীর বাতাসের সমস্ত ভয় চলিয়া গেল। কদিন বড় সুখেই ছিলাম। চারিদিকের সৌন্দর্য আকৃষ্টে হইয়া মনোরমাও যেন তাহার হৃদয়ের রুদ্ধদ্বার অনেক দিন পর ধীরে ধীরে আমার নিকট খুলিতে লাগিল। গঙ্গা ছাড়াইয়া খড় ছাড়াইয়া অবশেষে পদ্মায় আসিয়া পৌঁছাইলাম। ভয়ঙ্করী পদ্মা তখন হেমান্তর বিবরণহীন ভগ্নর মতো কৃপণী জীর্ণভাবে সুদীর্ঘ শীত নিদ্রায় নিমগ্ন ছিল। উত্তর পারে জনশূন্য তৃণশূন্য দিগন্ত প্রসারিত বালির চর ধুধু করিতেছে, আর দক্ষিণে উচ্চ পাড়ের ওপর গ্রামের আমগাছগুলি এই রাক্ষসী নদীর নির্মম মুখের কাছে জোড় হস্তে দাঁড়াইয়া কাঁপিতেছে। পদ্মা ঘুমের ঘরে একবার এপাশ আর একবার ওপাশ ফিরিতেছে। জীর্ণ তটভূমি ঝপঝপ করিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়িতেছে। এইখানে বেড়াইবার সুবিধা দেখিয়া বোট বাঁধিলাম। একদিন আমরা দুজনে বেড়াইতে বেড়াইতে বহুদূরে চলিয়া গেলাম। সূর্যের অস্ত্রের স্বর্ণ ছায়া মিলাইয়া যাইতে শুক্লপক্ষের নির্মল চন্দ্রলোক দেখিতে দেখিতে ফুটিয়া উঠিল। সেই অন্তহীন শুভ্র বালির চরের উপর যখন অজস্র হরিত উচ্ছ্বসিত জ্যোৎস্না এক্কেবারে আকাশের সীমান্ত পর্যন্ত প্রসারিত হইয়া গেল, তখন মনে হইল যেন জনশূন্য চন্দ্রলোকে অসীম স্বপ্ন রাজ্যের মধ্যে কেবল আমরা দুজনে ভ্রমণ করিতেছি। একটি লাল শাল মনোরমার মাথার উপর হইতে নামিয়া তাহার মুখখানি বেষ্টন করিয়া তাহার শরীরটি আচ্ছাদন করিয়া রহিয়াছে। নিস্তব্ধতা যখন নিবিড় হইয়া আসিল, কেবল একটি সীমাহীন দিশাহীন শূন্যতা ছাড়া যখন আর কিছুই রহিল না, তখন মনোরমা ধীরে ধীরে হাতটি বাহির করিয়া আমার হাত চাপিয়া ধরিল। অত্যন্ত কাছে আসিয়া যেন তাহার সমস্ত শরীর মন জীবন যৌবন আমার উপর বিস্তার করিয়া নিতান্ত
নির্ভয় করিয়া দাঁড়াইল। পুলকিত উদ্বেলিত হৃদয়ের মনে করিলাম, ঘরের মধ্যে কি যথেষ্ট ভালোবাসা যায়? এইরূপ অনাবৃত অবারিত অনন্ত আকাশ কি দুটি মানুষকে কোথায় ধরে? তখন মনে হইল, আমাদের ঘর নাই, দ্বার নাই, কোথাও ফিরিবার নাই, এমনকি করিয়া হাতে হাতে ধরিয়া গম্যহীন পথের উদ্দেশ্যহীন ভ্রমরে চন্দ্রলোকিত শূন্যতার উপর দিয়া অবারিতভাবে চলিয়া যাইব। এইরূপ চলিতে চলিতে এক জায়গায় আসিয়া দেখিলাম, সেই বালুকারাশির মাঝখানে অদূরে একটি জলাশয়ের মতো হইয়াছে। পদ্ম সরিয়া যাওয়ার সময় সেইখানে জল বাঁধিয়া আছে। সেই মরু বালুকা বেষ্টিত তরঙ্গ নিঃশুলত নিশ্চল জলটুকুর উপরে একটি সুদীর্ঘ জ্যোৎস্নার রেখা মূর্ছিতভাবে পড়িয়া আছে। সেই জায়গাটাতে আসিয়া আমরা দুজনে দাঁড়াইলাম। মনোরমা কি ভাবিয়া আমার মুখের দিকে চাহিল, তাহার মাথার ওপর হইতে শালটা হঠাৎ খসিয়া পড়িল। আমি তাহার সেই জ্যোৎস্নায় বিকশিত মুখখানি তুলিয়া ধরিয়া চুম্বন করিলাম। এমন সময় সেই জনমানব শূন্য নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কে 3 বার বলিয়া উঠিল, ওকে ওকে ওকে। আমি চমকিয়া উঠিলাম, আমার স্ত্রীও কাঁপিয়া উঠিলেন। কিন্তু পরক্ষণেই আমরা দুজনেই বুঝিলাম, এই শব্দ মনুষ্যের নহে, অমনুষ্যেরও নহে। তরাবিহারী জলচর পাখির ডাক। হঠাৎ এত রাতে তাহাদের নিরাপদ নির্ভীত নিবাসের কাছে লোকসমাগম দেখিয়া চমকিত হইয়া উঠিয়াছে। সেই ভয়ে চমক খাইয়া আমরা দুজনেই তাড়াতাড়ি বোটে ফিরিলাম। রাত্রে বিছানায় আসিয়া শুইলাম। মনোরমা অবিলম্বে ঘুমাইয়া পড়িল। তখন অন্ধকারে কে একজন আমার মশারির কাছে দাঁড়াইয়া সুষুপ্ত মনোরমার দিকে একটিমাত্র দীর্ঘশীর্ণ অস্থির অঙ্গুলি নিক্ষেপ করিয়া যেন আমার কানে কানে অত্যন্ত চুপি চুপি অস্পষ্ট কণ্ঠে কেবলই জিজ্ঞাসা করিতে লাগিল, ও কে? ও কে? ও কে গো? তাড়াতাড়ি উঠিয়া দেশলাইট জ্বালাইয়া বাতি ধরাইলাম। সেই মুহূর্তেই ছায়ামূর্তি মিলাইয়া গিয়া আমার মশারি কাঁপাইয়া বোট দোলাইয়া আমার সমস্ত ঘামাক্ত শরীরে রক্তহীন করিয়া দিয়া হা হা করিয়া একটি হাসি অন্ধকার রাত্রির ভেতর দিয়া বহিয়া চলিয়া গেল। পদ্মার পার হইল, পদ্মার চর পার হইল, তাহার পরবর্তী সমস্ত সুপ্ত দেশ গ্রাম নগর পার হইয়া গেল, যেন তাহা চিরকাল ধরিয়া দেশ দেশান্তর লোকালয় পার হইয়া ক্রমশ ক্ষীণতম হইয়া অসীম সুদূরে চলিয়া যাইতেছে। ক্রমে যেন তাহা জন্ম মৃত্যুর দেশ ছাড়াইয়া গেল। ক্রমে তাহা যেন চির অগ্রভাগের ন্যায় ক্ষীণতম হইয়া আসিল। এত ক্ষীণ শব্দ কখনো শুনি নাই, কল্পনা করি নাই। আমার মাথার মধ্যে যেন অনন্ত আকাশ রহিয়াছে, আর সেই শব্দ যতই দূরে যাইতে কিছুতেই আমার মস্তিষ্কের সীমা ছাড়াইতে পারিতেছে না। অবশেষে যখন একান্ত অসহ্য হইয়া আসিল, তখন ভাবিলাম, আলো নিভাইয়া না দিলে ঘুমাইতে পারিব না। যেমন আলো
নিভাইয়া শুইলাম অমনি আমার মশারির পাশে। আমার কানের কাছে অন্ধকারে আবার সেই অনুরুদ্ধ স্বর বলিয়া উঠিল, ও কে, ও কে, ও কে গো? আমার বুকের রক্ত ঠিক সমান তালে ক্রমাগতই ধ্বনিত হইতে লাগিল, ও কে, ও কে, ও কে গো, ও কে, ও কে? সেই গভীর রাতে নিস্তব্ধ বোটের মধ্যে আমার আকার ঘড়িটার সজীব হইয়া উঠিয়া তাহার ঘণ্টার কাঁটা মনোরমার দিকে প্রসারিত করিয়া সেলফের উপর হইতে তালে তালে বলিতে লাগিল, ও কে, ও কে, ও কে গো, ও কে? বলিতে বলিতে দক্ষিণাচরণবাবু পাংশুবর্ণ হইয়া আসিলেন। তাহার কণ্ঠরুদ্ধ হইয়া আসিল। আমি তাহাকে স্পর্শ করিয়া কহিলাম, একটু জল খান। এমন সময় হঠাৎ আমার কেরোসিনের শিখাটা দপদপ করিতে করিতে নিভিয়া গেল। হঠাৎ দেখিতে পাইলাম বাহিরে আলো হইয়াছে। কাক ডাকিয়া উঠিল, দোয়েল শীষ দিতে লাগিল। আমার বাড়ির সম্মুখে পথে একটা মহিষের গাড়ি কচকচ শব্দ করিয়া উঠিল। তখন দক্ষিণাচরণ বাবু মুখের ভাব একেবারে বুদ্দল হইয়া গেল। ভয়ের কিছুমাত্র চিহ্ন রহিল না। রাত্রির কুহুতে কাল্পনিক শঙ্কার মত্ততায় আমার কাছে যে কথাগুলি তিনি বলিয়া ফেলেছেন সেজন্য যেন অত্যন্ত লজ্জিত আর আমার উপরে আন্তরিক ক্রুদ্ধ হইয়া উঠিলেন। এটা সম্ভাষণা মাত্র না করিয়া অকস্মাৎ উঠিয়া দ্রুতবেগে চলিয়া গেলেন। সেই দিনই অর্ধরাত্রে আবার আমার দ্বারে আসিয়া ঘা পড়িল, ডাক্তার, ডাক্তার। নমস্কার, আজকের গল্প এখানেই সমাপ্ত হলো। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমার গল্পটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক শেয়ার আমাকে আরও গল্প বলতে উৎসাহ দেয়। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।